এসএলইর যে ব্যথা এবং অন্যান্য যে ব্যথাগুলো রয়েছে, বাত ব্যথাগুলো রয়েছে, সেগুলোর মধ্যে কোনো তারতম্য করতে পারবেন কিনা? যেমন ধরুন যে যদি হঠাৎ করে সকালে ঘুম থেকে ওঠার পরে যদি মেরুদণ্ড লক হয়ে যায় বা কোমরে বা পিঠে বা ঘাড়ে ব্যথা হয়, ঠিক আছে, কোনো আশপাশের অস্থিসন্ধিতে ব্যথা না থাকে, এই ক্ষেত্রে সাধারণত স্পন্ডাইলো আর্থ্রাইটিস বা পুরুষদের সাধারণত কটিবাত, মহিলাদের ক্ষেত্রে অল্প বিস্তর হয়ে থাকে কটিবাত হতে পারে। আবার ধরুন যে সকালে ঘুম থেকে ওঠার পরে অথবা রাতে যদি জোড়ায় জোড়ায় অস্থিসন্ধির ব্যথা হয়ে থাকে, বিশেষ করে হাতের গিরায় গিরায় এবং পায়ের গিরায় গিরায়, এগুলো যদি জোড়ায় জোড়ায় হয়ে থাকে এবং 2 বা ততোধিক জোড়ায় যদি হয়ে থাকে, এটা সাধারণত গেঁটে বাত, আমরা বলি রিউমাটয়েড আর্থ্রাইটিস অথবা লুপাসের ক্ষেত্রে হতে পারে। এবং সাথে সাধারণত জ্বর সংশ্লিষ্ট থাকতে পারে, নাও থাকতে পারে। যদি জ্বর বা মুখে ঘা বা স্কিনের আঙ্গুলের বর্ণ পরিবর্তন, রং চেঞ্জ হয়ে যাওয়া, এগুলো যদি সংশ্লিষ্ট থাকে, সাধারণত সেটি লুপাস সংশ্লিষ্ট ব্যথা বলে আমরা ধারণা করি। আবার আরেক ধরনের ব্যথা আছে, এটা শুধুমাত্র ধরুন যে আমাদের পায়ের বুড়ো আঙ্গুলে হচ্ছে অথবা একটা গিরায় হচ্ছে, এটা সাধারণত রক্তে ইউরিক অ্যাসিড বৃদ্ধির জনিত ব্যথা হয়ে থাকে। এক্ষেত্রে সব গিরা আক্রান্ত হবে না, একটা অস্থিসন্ধির গিরা আক্রান্ত হতে পারে, সাধারণত আইদার বুড়ো আঙ্গুল অথবা হাঁটু অথবা গোড়ালি, যে কোনো একটা অস্থিসন্ধি আক্রান্ত হতে পারে। এটা সাধারণত আমরা বলি ইউরিক অ্যাসিডের গাউট। আবার ক্ষেত্রে আমরা এটা বেশি দেখতে পাই। জি, আবার আরেক ধরনের ক্ষেত্রে যেমন আমরা বলি যে বিশেষ কোনো অস্থিসন্ধি আক্রান্ত হয়েছে, আমরা বলি যে ভার বহনকারী অস্থিসন্ধি, যেমন ধরুন যে কোমর অথবা হাঁটু, এটা হতে পারে অস্টিও আর্থ্রাইটিস বা ক্ষয়বাত। আমরা আমাদের যে কোমরে যে মানে ওজনের কারণে যে ভার বহন করতে হয়, বা আমরা বলি যে ওয়েট বিয়ারিং জয়েন্ট, এক্ষেত্রে দীর্ঘকালীন ভেতরে হাড়ের সাথে হাড়ের ঘর্ষণের ফলে অথবা ভেতরে আমরা বলি যে ভেতরে একটি তরল বা জেলি জাতীয় পদার্থ থাকে, সেটি যদি ড্রাই আপ করে বা শুকিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু 2 হাড়ের উপর একটা আবরণ থাকে কার্টিলেজ, সেই কার্টিলেজটি দুই কার্টিলেজ অনেক কাছাকাছি চলে আসে এবং তারা একে অপরের সাথে ঘষা খায় এবং এই ঘর্ষণের ফলে এই কার্টিলেজটা ক্ষয় হয়ে যায় এবং তখন সেটা অস্টিওআর্থ্রাইটিসে রূপান্তর হয়। এবং এটি সাধারণত আমরা হাঁটু বা কোমরে বেশি দেখে থাকি। এসএলই এই রোগটি নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এসএলই বিষয়টি নিয়ে। আমরা এই বিষয় নিয়ে আরও কথা বলবো, আরও শুনবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতি থেকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে শুনছিলাম যে এসএলই কী কারণে হয়ে থাকে। সেক্ষেত্রে একজন চিকিৎসকের কাছে আসবার পর কিভাবে শতভাগ নিশ্চিত হওয়া যায় যে তার এসএলই রোগটি হয়েছে? বাংলাদেশে এখন অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি ইমিউনোফ্লোরোসেন্স পরীক্ষা হচ্ছে এবং এটা খুব স্বল্প ব্যয়ে আমরা জানতে পারছি যে মানে ওই রোগীর রক্তে ওই লুপাস তৈরিকারী অ্যান্টিবডির উপস্থিতি আছে কি নাই, এবং অ্যান্টিবডি উপস্থিতি থাকলে সেটি কী মাত্রায় রয়েছে, এবং আমরা যে বললাম যে এই অ্যান্টিবডি 27 থেকে 29 ধরনের অ্যান্টিবডি আছে, কোন ধরনের অ্যান্টিবডি আছে সেটিও কিন্তু এখন জানা যায় এবং সুনিপুণভাবে রোগ নির্ণয় করা যায়। এবং ওই অ্যান্টিবডির শুধু মাত্রা জানলেই হবে না, এবং এটি কোন ধরনের অ্যান্টিবডি তার টাইপিং করতে হবে, এবং টাইপিং করার ফলে কিন্তু সঠিক ঔষধ নির্বাচন করা সম্ভব হয়ে থাকে। কারণ দেখা যায় অনেক ক্ষেত্রে লুপাস একা আসে না, এবং এই এসএলই রোগটি অনেক সময় একাধিক রোগকে ডেকে নিয়ে আসে। আমরা বলি মাল্টিপল কানেকটিভ টিস্যু ডিজিজ, ঠিক আছে। অনেক সময় একটি রোগ দিয়ে শুরু হয়, কিন্তু এটা আরও অনেক একাধিক রোগকে ডেকে নিয়ে আসে। আমরা বলি যে কিডনির সমস্যা, ফুসফুসের সমস্যা, ত্বক শক্ত হয়ে যাওয়া, চোখের অশ্রু, লালারস, ঘাম এগুলো শুকিয়ে যাওয়া, একাধিক রোগকে এটা সমন্বিতভাবে ডেকে নিয়ে আসতে পারে, ঠিক আছে। আবার অনেক সময় রিউমাটয়েড আর্থ্রাইটিসকে পর্যন্ত ডেকে নিয়ে আসে, আবার অনেক সময় স্প্লিন বড় হয়ে যায়। তো এই যে একাধিক রোগকে ডেকে নিয়ে আসতে পারে, সেটা আগে থেকেই প্রেডিক্ট করা যায় বা ভবিষ্যৎবাণী করা যায় যে কোন ধরনের অ্যান্টিবডি তার মধ্যে উপস্থিতি আছে কি নাই, এবং সেটা দেখে আমরা ওইভাবে প্রেডিক্ট করতে পারি এবং রোগীকে সচেতন করতে পারি। এবং সেভাবে যদি আমরা ওই অ্যান্টিবডিগুলোকে চিহ্নিত করা সম্ভব হয়, এবং এখন সেটা সম্ভব হচ্ছে বাংলাদেশে, সেক্ষেত্রে এই অ্যান্টিবডি চিহ্নিত করলে তাকে কিন্তু টার্গেটেড চিকিৎসা, যে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ঢালাওভাবে দমন না করে, যে ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি হতে পারে, সেক্ষেত্রে আমরা টার্গেটেডভাবে অ্যান্টিবডি প্রয়োগ করতে পারি এবং সেক্ষেত্রে রোগীর ঔষধজনিত পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম হয়ে থাকে বা হয় না বললে চলে।